হাসিনা হাসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, শেখ হাসিনা আসছে। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, তারা আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন। আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো এমনকি দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারও দেওয়া হয়েছে। জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ। এই ঘটনা নিয়ে আদালতে ঘটে গেছে লঙ্কা কাণ্ড, ভাঙচুর চালানো হয় এই ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয় ভাঙচুর করে আইনজীবীদের একটি অংশ। অভিযোগ ওঠে পুরো ঘটনা নেপথ্যে এই সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসসালামু আলাইকুম দর্শক, আজকে অনেক অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে সরাসরি শেয়ার করতে যাচ্ছি। শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে, সমন্বয়করা কাঁদছে, এমন একটি স্লোগান দিয়ে চট্টগ্রামের রাজপথ কাঁপাচ্ছে আওয়ামী লীগের ক্ষমতাধারী নেতা কর্মীরা, যাদেরকে কোনো পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তারাও ধরতে পারে না। অন্যদিকে গোপন বিশ্বস্ত সূত্রে জানা গেছে খুব তাড়াতাড়ি শেখ হাসিনা দেশে ফিরতে যাচ্ছে। তবে এবার সমন্বয়কদের অবস্থা কেমন হবে, এমন একটি প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দর্শক, এছাড়াও আপনারা বিশ্বাস করতে পারবেন না কতটা গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও চিত্র রয়েছে এই ভিডিওটির মধ্যে। দর্শক, এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাচ্ছি। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়ে এই আলোচনার সূত্রপাত। এবার সেই আলোচনায় যুক্ত হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ৩ সমন্বয়ক। এমনকি দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারও দেওয়া হয়েছে। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম। এই সময় প্রয়োজনে আবারও একটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন তিনি। ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। ফেসবুকে তিনি লিখেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না, প্রয়োজনে অভ্যুত্থান হবে। এদিকে ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, সরকারের পক্ষ থেকে যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তখনই রাজনৈতিক দলগুলো সেটির বাধা হয়ে দাঁড়াচ্ছে। ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে। সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। এর কয়েক ঘন্টা আগে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি লিখেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত হবে। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। সরকার রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চায়নি, বরং বিএনপি বলছে সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই তারা এরই মধ্যে তাদের রায় দিয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি। তবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ চেষ্টা করবে বলেও আবারও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আগামী নির্বাচন কখন কিভাবে হবে, কোন কোন দল অংশ নেবে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে কিনা, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ যখন রাজনীতির এ সমীকরণ মেলাচ্ছেন, এমন সময় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার প্রচার করেছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। সাক্ষাৎকারে খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। উপদেষ্টা পরিষদে ইসলামপন্থী এজেন্ডা এগিয়ে নেওয়ার মতো কেউ আছে কিনা তার উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন, অথবা পরিবেশ অধিকার কর্মী, অথবা নারী অধিকার বা অন্য অধিকার কর্মী, সুতরাং তারা সবাই অধিকার কর্মী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের দ্বারস্থ না হয়ে ভারতকে সরাসরি এ অনুরোধ কেন করল না? দ্য হিন্দুর এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, তাকে ফেরাতে সব আইনি পথ অবলম্বন করবে সরকার। কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনাকে সেখানে রাখতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব কিছু মীমাংসা করা যাবে না। তবে আমাদের পরে যে সরকারই আসুক না কেন, তারা এটা ক্ষমা করবে না। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বিবৃতির কথা তুলে ধরে দ্য হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে আন্তর্জাতিক সহায়তায় আত্মবিশ্বাসী কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত ট্রাম্প সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। এ সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাবা কামরুল ইসলামের রিমান্ড শুনানি চলছিল, আর সে সময় বিচারকের খাস কামরায় ঢুকে পড়লেন তার ছেলে তানজির ইসলাম। এই ঘটনা নিয়ে আদালতে ঘটে গেছে লঙ্কা কাণ্ড। ভাঙচুর চালানো হয় নাজিরের অফিসে। এদিন হত্যা মামলায় কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতে আনা হয় মঙ্গলবার সকালে। এদিন আদালতে আসেন কামরুল ইসলামের ছেলে তানজির ইসলাম আদিত। রিমান্ড শুনানির এক পর্যায়ে হট্টগোলে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবী। পরে আদালত আসামির বক্তব্য জানতে চাইলে এই দিন নয় বলে হুঁশিয়ারি দেন কামরুল ইসলাম। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ মামলায় মহানগর পুলিশের এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারকের খাস কামরায় ঢুকে পড়েন তানজির ইসলাম। এ সময় আদালতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয় ভাঙচুর করে আইনজীবীদের একটি অংশ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর সমন্বয়কদের অবস্থা কেমন হতে পারে বলে আপনি ধারণা করছেন? আপনি যদি অনুমান করতে পারেন তাহলে এই ভিডিওটির নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন।
এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচাইতে ভাইরাল ও আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের জন্য প্রচার করে থাকি, যাতে করে আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে এবং আপনারা সবাই বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন, তাহলে শুধুমাত্র আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।